আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লঞ্চ ঘাট থেকে 10 টাকা করে লঞ্চের টিকিট কেটে নিয়ে আমরা মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন লঞ্চে যেতে যেতে জেনে নেওয়া যাক নবদ্বীপের ইতিহাস। নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর মহকুমার অন্তর্গত। পূর্ব দিকে বয়ে গেছে ভাগীরথী গঙ্গা আর দক্ষিণ দিকে জলঙ্গি নদী এসে মিশেছে ভাগীরথীতে। বহু পূর্বে নবদ্বীপ ভাগীরথীর পূর্ব দিকে অবস্থিত থাকলেও একাধিকবার নদীখাত পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে বর্তমানে নবদ্বীপ ভাগীরথী গঙ্গার পশ্চিম দিকে অবস্থিত। 1660 খ্রিস্টাব্দে ভেন্ডেনব্রুকের প্রকাশিত মানচিত্রে পশ্চিম বাহিনী ভাগীরথীর আদিখাল রূপে চিহ্নিতকরণ করা আছে। ভাগীরথীর পূর্বে অবস্থিত বিস্তীর্ণ এই অঞ্চলের উত্তর পশ্চিম ও দক্ষিণ সীমা বরাবর অলকানন্দার একটি ধারা প্রবাহিত হতো। তবে 1660 খ্রিস্টাব্দের পর থেকে এই ধারাটি বিলুপ্ত হতে হতে 1679 খ্রিস্টাব্দের মধ্যে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। 1762 খ্রিস্টাব্দে ভাগীরথীর ধারাটি পূর্ব বাহিনী হয়ে প্রবাহিত হতে শুরু করে ও স্বরূপগঞ্জের কাছে ভাগীরথীর সঙ্গে জলঙ্গির মিলন হয়। ভাগীরথীর জলটা ঘোলা আর জলঙ্গি জল কালো, বর্ষার সময় একটু ভালো করে বোঝা যায়। ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে 1777 থেকে 1782 খ্রিস্টাব্দের মধ্যে ভাগীরথী নদী গতিপথ বদলানোর জন্য চৈতন্যদেবের জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে। নবদ্বীপের পশ্চিম দিকে একটি পরিত্যক্ত খাদ আছে যা মুড়িগঙ্গা বা পোলতাল খাল নামে পরিচিত। থমাস টোয়েনিং, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী, 1792 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারত ও চীন ভ্রমণ করে দুটি বই লেখেন। একটি ট্রাভেলস ইন ইন্ডিয়া এ 100 ইয়ার্স এগো আর অপরটি টুইনিং অন এশিয়া। সেখানে তিনি লিখেছেন খ্রিস্টপূর্ব 2500 বছর আগে নবদ্বীপ শহরের অস্তিত্ব তিনি খুঁজে পেয়েছিলেন। 750 থেকে 1159 খ্রিস্টাব্দের মধ্যে নবদ্বীপের সুবর্ণ বিহার বৌদ্ধমঠ প্রতিষ্ঠিত হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নবদ্বীপের তুলনা করা হয়। নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1096 খ্রিস্টাব্দে। সেক্ষেত্রে নবদ্বীপ অনেক প্রাচীন। 1159 খ্রিস্টাব্দে বল্লাল সেন পাল রাজাদের পরাজিত করে বাংলায় সেন রাজবংশ প্রতিষ্ঠা করেন। লক্ষণ সেনের সময় নবদ্বীপ হয়ে ওঠে বাংলার রাজধানী। তৎসহ হয়ে ওঠে বিদ্যাচর্চা, ব্রাহ্মণ্য ধর্ম ও সাংস্কৃতিক কেন্দ্রের পীঠস্থান। লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করতেন কবি জয়দেব, ধৈ, শরণ, গোবর্ধন আচার্যের মতো বিখ্যাত মানুষেরা। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন। বৃদ্ধ রাজা লক্ষণ সেন বিক্রমপুরে পালিয়ে যান। ধ্বংস হয় নালন্দা, বিক্রমশীল বিহারের মতো বহু বৌদ্ধবিহার ও মঠ, আর তারই সঙ্গে ধ্বংস হয় বাংলার সংস্কৃতি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটের কাছে। এবার নেমে পড়ার পালা। টোটো ঠিক করে বেরিয়ে পড়তে হবে। টোটোতে 300 টাকা করে নেবে। আমাদের টোটো এসে দাঁড়িয়েছে। আমরা প্রথমে এসে উপস্থিত হয়েছি রাধারানী মন্দিরের সামনে। চলুন দর্শন করে আসি মন্দির। রাধারানী মন্দির। এখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করবার জন্য 10 টাকা করে কুপন কেটে আপনারা গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারেন। আমরা গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা আর করিনি। এবারে আমরা চলে এসেছি একলা নিতাই মন্দিরে। এখানে নিতাই একলা, তাই বলা হয় একলা নিতাই। একলা নিতাই। একলা নিতাই মন্দিরের মূল মন্দিরটি আপনারা সমাজবাড়িতে দেখতে পারবেন। তবে এই মন্দিরটা খারাপ নয়, বেশ ভালো। এবারে আমাদের গন্তব্য জগাই মাধাই উদ্ধার মন্দির। চলুন দেখে আসি। এখান থেকেই তো মহাপ্রভুর লীলা শুরু। চলুন তাই ভালো করে দেখতে হবে। দুপাশে জগাই মাধাই আর মাঝখানে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। এবারে আমরা চলে এসেছি সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দিরে। বাড়ি 400 বছরের প্রাচীন বাড়ি। তো আমাদের এটা তো প্রায় 150 বছর হয়ে গেছে। 400 বছর না হওয়ার কি আছে এটা। এবারে
আমাদের গন্তব্য গৌর গোবিন্দ মন্দিরে। মায়াপুরের মন্দিরের কাছে নবদ্বীপের মন্দিরগুলো অনেক ম্লান হলেও এই মন্দিরগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। আমাদের কাছে সময় খুবই কম ছিল, তাই যতটা পারলাম নবদ্বীপ ঘুরে দেখার চেষ্টা করলাম। কারণ একই দিনে মায়াপুর ও নবদ্বীপ দেখে ঘুরে বাড়ি ফিরে আসা অসম্ভব ব্যাপার প্রায়। এবারে আমাদের গন্তব্য ধামেশ্বর ধাম মন্দির। এটি সেই মন্দির যার নামে সমগ্র নবদ্বীপ মায়াপুর আলোকিত। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন তখন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী কান্নায় ভেঙে পড়লেন, প্রভু আমি কী নিয়ে থাকব। তখন মহাপ্রভুর বাড়ির একটি নিম গাছ কেটে অবিকল তারই অবয়ব তৈরি করা হলো এবং এটি সেই মূর্তি বা বিগ্রহ যা বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং নিজ হাতে পুজো করতেন। এটি পৃথিবীর প্রথম মহাপ্রভুর বিগ্রহ, যার দর্শনের জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। আমরাও তার ব্যতিক্রম হলাম না, প্রণাম করলাম মহাপ্রভুকে। আর এখানে রাখা আছে তার চরণ পাদুকা। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিলেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী তার কাছে চেয়েছিলেন, তখন হঠাৎ করে খড়মখানি রেখে তিনি অন্তর্ধান হলেন। সেই খড়মকে মাতা বিষ্ণুপ্রিয়া দেবী পুজো করতেন। সেই খড়ম দুখানি আজও সযত্নে রাখা আছে। ভোগ প্রসাদও পেলাম মন্দির থেকে, অশেষ ভাগ্য আমাদের। এবারে আমরা চলে এসেছি মনসা মন্দিরে। মন্দিরটি সত্যি খুব জাগ্রত, বহু মানুষ এখানে আসেন, পুজো অর্চনা দেন, আর ঠাকুরের বিগ্রহ সত্যি খুব সুন্দর। নবদ্বীপে এসেছি, দই না নিলে হয়, তাই পৌঁছে গেলাম দই আনতে। অঙ্কিতা দই ঘর, নবদ্বীপ ঘাটে উঠেই একদম বাদিকে। এখানে শুধু দই পাওয়া যায়। এখানকার দই খেতে সত্যিই খুব সুন্দর, আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। নবদ্বীপ নামের উৎস সম্পর্কে নানা মত প্রচলিত আছে। ঐতিহাসিক মিনহাজ-উদ-দিন সিরাজ নবদ্বীপকে নওদিয়ার বলে উল্লেখ করেছেন, অর্থাৎ নতুন দেশ, অর্থাৎ গঙ্গার পলি দ্বারা তৈরি দ্বীপকে বুঝিয়েছেন। নবদ্বীপ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস ওঝার রামায়ণে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি নরহরি চক্রবর্তী নবদ্বীপকে 9টি দ্বীপের সমষ্টি বলে উল্লেখ করেন। তার আগে কেউ নবদ্বীপকে 9টি দ্বীপের সমষ্টি বলে উল্লেখ করেনি। তিনি এই 9টি দ্বীপের নামকরণও করেন, যার মধ্যখানে অবস্থিত ছিল মিয়াপুর, পরবর্তীতে যার নাম হয় মায়াপুর। কান্তিচন্দ্র রাঢ়ী বলেছেন, ভাগীরথী তীরস্থ নবসৃষ্ট চরণভূমিতে এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় 9টি দিয়া জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। দূর থেকে মানুষেরা এই দৃশ্য থেকে বলতেন নদিয়ার চর, তাই থেকে নদিয়া বা নবদ্বীপ শব্দটি এসেছে। নবদ্বীপ কথাটি যেভাবেই আসুক, আমাদের কিন্তু এবার গাড়িতে উঠে বাড়িতে ফেরার পালা। আমাদের গাড়ি ছাড়বার সময় হয়ে এসেছে। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। তত সময় আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। জয় গুরু।